ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের 2026 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের প্রথম মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। তো চলো, তোমাদের প্রথম মডেল স্কুলটা রয়েছে এসি ইনস্টিটিউশনস মালদা। এই মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি বলেছে। 89কে রোমান সংখ্যায় লেখো। তাহলে 89কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে আমরা কি পাবো? চলো, 89কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে সেক্ষেত্রে 89, দেখো রোমান সংখ্যায় লিখবো আমরা এইভাবে। দেখো 50, 89 মানে কি আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি যে 50 5 3 8 অর্থাৎ 30 আর যুক্ত 9। দেখো 50 মানে কি জানি আমরা? 50 মানে আমরা যে কি জানি? এল জানি। 50 মানে এল। আর 30 মানে কি হয়? 30 মানে হচ্ছে আমরা জানি যে 3টে এক্স হলে 30 হয়। 3টে এক্স যদি হয় সেক্ষেত্রে 30 হবে। 3টে এক্স হলে কি হয়? 30 হয়। আর প্লাস 9 মানে আমরা জানি কি? আইএক্স। আইএক্স হলে কি? 9 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? তাহলে এল ট্রিপল এক্স আর আইএক্স হয়েছে। এটা হচ্ছে তোমাদের রোমান সংখ্যা। কোনটা তোমাদের সঠিক উত্তর হবে? এর মধ্যে অপশান নম্বর কোনটা হবে? অপশান নম্বর বি। দেখো যে এল, দেখো এল 3টে এক্স 1 2 3 আর আইএক্স হচ্ছে, এটা অপশান নম্বর বি তোমাদের সঠিক উত্তর হবে। বুঝেছে? চলো, পরের প্রশ্ন কি বলেছে? একে 2 বলেছে 1,11,08,41। এর মধ্যে কোনটা হবে? যে এর মধ্যে হবে, দেখো অপশান নম্বর সিটা হবে। দেখো 1 কোটি বলা আছে, দেখো 1,11,08,41। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে বলা আছে 1 কোটি। 1 কোটি বলা আছে 11,08,000, 11,08,041। ঠিক আছে? তোমাদের এটা হচ্ছে তোমাদের এই অপশানটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো, পরের অপশান দেখি আমরা। 11 কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে? 11 কোন সংখ্যার গুণনীয়ক হবে? আমরা জানি 11 হবে 121-এর গুণনীয়ক। 121 কোথায় আছে? 121 অপশন নম্বর ডি তোমার সঠিক উত্তর। কেন? যে 121-এর গুণনীয়ক হচ্ছে আচ্ছা, 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 হচ্ছে 121-এর গুণনীয়ক। কারণ হচ্ছে যে 121-কে যদি আমরা লসাগু করি কিন্তু সেক্ষেত্রে কি পাবো? তাহলে 11 ইন্টু 11 পাবো। তাহলে 121-এর গুণনীয়ক কি পাবো আমরা? তাহলে 121-এর গুণনীয়ক পাবো আমরা যে 1 পাবো, গুণনীয়ক পাবো 1, 11 আর হচ্ছে 121। এই 3টি সংখ্যা হবে যে 121-এর গুণনীয়ক 3টি হয়। বুঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? যে 11 হবে কি? 11 হবে 121-এর গুণনীয়ক। বুঝা গেছে? চলো, পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে পরের প্রশ্ন তোমাদের কি রয়েছে? 3 দাগের প্রশ্ন দেখো। 3 দাগের হয়ে গেছে। 4 দাগে দেখো, একটি বৃত্তের ব্যাস কি বলেছে? একটি বৃত্তের ব্যাস সমান 4 সেমি হলে ব্যাসার্ধ কত হবে? আমরা জানি বৃত্তের ব্যাস হয় কি? বৃত্তের বৃহত্তম যা হচ্ছে ব্যাস, আর ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে একটি বৃত্ত যদি আমরা একটা অঙ্কন করি, দেখো ভালো করে, একটা বৃত্ত যদি অঙ্কন করি আমরা, এই বৃত্তের কেন্দ্রগামী যেটা আছে তোমাদের বৃহত্তম জ্যা, কেন্দ্রগামী জ্যাটা হবে তোমাদের বৃহত্তম জ্যা। এই বৃহত্তম জ্যা হচ্ছে তোমাদের ব্যাস। দেখো, আমরা যদি ও কেন্দ্রবৃত্তের এবি যদি আমরা ব্যাস ধরি, এবি ব্যাস বা বৃহত্তম জ্যা ধরি, যে কোনো একটা, আমরা জানি বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলি। তাহলে এখানে ব্যাস কত বলা হয়েছে? ব্যাস হচ্ছে 4 সেমি। তাহলে ব্যাস কত বলা হচ্ছে? ব্যাস হচ্ছে 4 সেমি। ব্যাস 4 সেমি। আর ব্যাসার্ধ কি জানি? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। অর্থাৎ এই যে ব্যাস আছে, ব্যাসের অর্ধেক কত হবে? না, এই কেন্দ্র থেকে অর্থাৎ এই ও থেকে বি পর্যন্ত এইটুকু দূরত্বকে কি বলবো আমরা? ব্যাসার্ধ বলবো। অর্থাৎ অর্ধেক, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ কি হবে তাহলে? তাহলে ব্যাসার্ধ সমান হবে, ব্যাসার্ধ সমান 4/2। ব্যাস বাই 2। ব্যাস বাই 2 মানে কি? ব্যাসের যে মান থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে কত হচ্ছে? 2 হবে। কত সেমি হবে? 2 সেমি হবে। ঠিক আছে? 2 সেমি। তাহলে 4 সেমি ব্যাসের ব্যাসার্ধ কত হবে? 2 সেমি। ঠিক আছে? চলো, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে? তারপরে দেখো 5-এর দিকে কি বলা আছে? পি কিউ বলা আছে। দেখো, পি এর 1/3 থেকে 4 কম বীজগাণিতিক সংখ্যামালায় লেখো। পি এর 1/3, পি এর 1/3 আমরা লিখবো কি? পি ইন্টু 1/6 অংশ, না সরি, 1/3 মানে কি? 1/3।
1/3 মানে কি 1/3, এর থেকে কত কম হবে 4 কম হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি, দেখো যে পি এর 1/3 মানে কি, তাহলে পি পি ইন্টু 1/3, অর্থাৎ পি এর 1/3 থেকে 4 কম, 4 কম মানে কি বিয়োগ 4, বিয়োগ 4 হবে। তাহলে এবার আমরা এভাবে লিখতে পারি সমান পি এর সঙ্গে 1/3 যদি গুণ করি, পিটা যদি পূর্ণ সংখ্যা যদি হয় সেটা লবে থাকবে, আর ভগ্নাংশের উপরটা হবে লব, লব লব গুণ করব, অর্থাৎ পি একে পি হয়, পি বাই কত হচ্ছে 3 আর -4, এটা আছে তোমাদের সঠিক উত্তর, p/3 -4। তাহলে চলো পরের প্রশ্ন দেখি। তাহলে পরের প্রশ্ন কি বলা আছে, দেখো 6 দাগের প্রশ্ন কি বলা আছে, 6 দাগের প্রশ্ন, 6 দাগের কি বলা আছে যে 1 মিনিটে কি বলা আছে, 1 মিনিটে এখানে কত মিনিটে বলা আছে, কত মিনিটের 1/6 অংশ, কত মিনিটে 1/6 অংশ সমান 6 মিনিট হবে। আমরা যদি কত মিনিট ধরি, মিনিট দুটো একক ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স মিনিট ধরি, তাহলে এক্স মিনিটের সঙ্গে যদি 1/6 যদি গুণ করি, সেক্ষেত্রে কী হবে, ইকুয়ালস টু 6 মিনিট হবে। কীভাবে হচ্ছে চলো গণিতটা আমরা করে ফেলে, বলছে কত মিনিট, এখানে কত জায়গা আমরা কী ধরবো, এক্স ধরি, তাই না? তাহলে এক্সের কত অংশ, 1/6 অংশ, এক্স মিনিটের 1/6 অংশ মানে কি এক্স গুণিতক 1/6, কত হবে 6 মিনিট হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 1/6, এক্সের সঙ্গে গুণ ছিল, এটা যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ হলে গুণ করলে কী হবে, এটা উল্টে যায়, অর্থাৎ 6 ইন্টু কত হবে, 6 ইন্টু 6/1, তাহলে এক্স ইকুয়ালস টু 6 6 36, কত হবে 36 মিনিট হবে, কত মিনিট হবে 36 মিনিট, বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা আছে, দেখো 7 থেকে প্রশ্ন, 0.02 গুণিতক 0.2 কত সমান কত হবে। তাহলে এর মধ্যে যদি আমরা গুণ করে দেখি, যদি গুণ করি ভগ্নাংশের সাহায্যে গুণও করতে পারি, দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশ করতে পারি, সেই সামান্য ভগ্নাংশ করে গুণ করতে পারি, আবার সাধারণভাবে গুণ করতে পারি। আমরা যদি সাধারণভাবে গুণ করি, আমি দুই রকমভাবে গুণ করে তোমাদের দেখাবো। সাধারণ গুণটা দেখাবো, 0.02 এর সঙ্গে যদি কত গুণ করতে বলছে, তাহলে 0.2 যদি গুণ করি, প্রথমে মনে রাখবে দশমিক বাদ দিলে শুধুমাত্র সংখ্যাগুলো গুণ করে নেবে। তাহলে দশমিক বাদ দিলে শুধু দুটো 2 থাকছে, 2 দুগুণে কত হচ্ছে 4। এখানে দেখো প্রথম অঙ্কে, দেখো প্রথম সংখ্যায় কতগুলো অঙ্কের আগে দশমিক আছে, 2টি অঙ্ক, আর নিচে কতগুলো অঙ্কের আগে আরেকটা সংখ্যায় কটি অঙ্কের আগে দশমিক আছে, একটি। মোট 3টি অঙ্কের আগে দশমিক আছে, প্রথম সংখ্যা 2টি অঙ্কের আগে, আর দ্বিতীয় সংখ্যা 1টি অঙ্কের আগে। মোট কতগুলো অঙ্কের আগে দশমিক আছে, 3টি অঙ্কের আগে দশমিক আছে। সুতরাং উত্তরেও তোমরা 3টি অঙ্কের আগে দশমিক বসাবে, অর্থাৎ একটা, আরেকটা নেই মানে 0, আরেকটা নেই মানে কি 0.0, 0.004, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা যাচ্ছে? তাহলে কত হলো 0.004, এটা আছে তোমরা এটা তোমাদের আমি দশমিক ভগ্নাংশের সাহায্যে গুণ করে দেখলাম। এবার দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ করে গুণ করলে কী হবে, তাহলে এখানে বলেছে 0.02 গুণিতক 0.2 আছে, সুতরাং আমরা কি করব, সমান দেব। দেখো এই 0.02কে আমরা সামান্য ভগ্নাংশ করতে হলে কত হবে, 2/100 হবে, তাই না? 2/100 গুণিতক, আর 0.2কে যদি আমরা কি করি, গুণ করি, তাহলে কত হবে 2/10 হবে। তাহলে এক্ষেত্রে কী করলাম, আমরা 2 দুগুণে 4 করলাম, আর 100 আর 10 গুণ করলে কত হবে, তাহলে 1000 হবে। সমান আমরা জানি লবটা নিচে বসিয়ে দিলে, এবার একের পিঠে কত হরে একের পিঠে, অর্থাৎ 1000-এর একের পিঠে কতগুলো শূন্য আছে, 3টি শূন্য আছে, সুতরাং উত্তর লবে কিন্তু 3টি অঙ্কের আগে দশমিক বসাবে, 1 2 3, এখানে দশমিক বসবে, বুঝেছো? এভাবেও করতে পারো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, তাহলে পরের প্রশ্ন দেখো, এখানে 2-এর দিকে চলে এলাম। 2-এর দিকে কি বলা আছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি বলা হচ্ছে। দেখো প্রথমে দেখো ডিএল এর হিন্দু আরবিক সংখ্যা কত হবে। ডিএল এর হিন্দু আরবিক সংখ্যা আমরা জানি হবে ডি ফর 500, জানি ডি ফর 500, ডিএল দেখো ডি যুক্ত এল, ডি মানে জানি আমরা 500 হয়, ডি মানে 500, আর এল মানে কত হচ্ছে 50, তাহলে 500 যুক্ত 50 সমান কত হবে 550, কত হচ্ছে 550, বুঝছো? ডিএল এর হিন্দু আরবিক সংখ্যা কত হলো, 550 হলো। পরের প্রশ্ন দেখো এখানে বলা আছে
এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে, তাহলে কত বড় সংখ্যা দেখো। তাহলে এই মানটা বের করতে হলে এর থেকে এটা কি তোমরা বিয়োগ করে দেবে, বিয়োগ করলে রাশিটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি বিয়োগ করে দেখি, তাহলে চলো তাহলে তোমাদের সংখ্যাটা রয়েছে, তাহলে প্রথমে 82945195, তাহলে নিচে কত আছে, তাহলে কত বাদ দিতে হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 69699100 আর 278। আমরা কি করলাম, বিয়োগ করব। দেখো বিয়োগফল কত হবে, তাহলে বিয়োগফল 5 থেকে 8 বাদ যায়নি, 15 থেকে 8 বাদ দিলে কত, 8 7 15 7, আবার এখানে কত হচ্ছে 8 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 1 থেকে 2 বাদ দিলে 1 যায় 1 ধার করো 11, 11 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 9, এখানে কত হচ্ছে 4 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 4, আবার 4 থেকে 0 বাদ দিলে 4, আর এখানে 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 8, আর এখানে 2 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, এখানে হবে তোমাদের 1 ধার করো 12, 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে তোমাদের 12 থেকে 9 বাদ দিলে 3 হচ্ছে, আর এখানে 7 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 1, কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,38,44,917। বুঝেছো? চলো পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 3 দেখের প্রশ্ন, 346 এর সব থেকে কাছের হাজারের গণিতকের পূর্ণ সংখ্যায় কত কত হবে, পূর্ণ সংখ্যা। তাহলে 346 এর সব থেকে কাছে হাজারের গণিতকের বলা আছে, হাজারের গণিতকের পূর্ণ সংখ্যা। দেখো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, শূন্যই হবে আশা করি। দেখো এখানে বলেছে হাজার শূন্যে শূন্য হয়, হাজার একে হাজার হয়, অর্থাৎ শূন্য আর হাজার, আর এখানে কোন সংখ্যাটা শূন্যের কাছাকাছি থাকবে, শূন্য অথবা হাজারের কাছাকাছি কোন কোন সংখ্যাটার কথা বলা হচ্ছে এখানে, 346। তো 346, এই 346টা শূন্যের কাছাকাছি থাকবে না হাজারের কাছাকাছি থাকবে, তাহলে শূন্য আর হাজারের মধ্যবর্তী সংখ্যা কত হয় জানি আমরা, 500 তো হয়, 500। এবার দেখো 500 কম হচ্ছে 346, নিশ্চয়ই 340টা শূন্যের কাছাকাছি থাকবে, তাই না, 346টা শূন্যের কাছাকাছি থাকবে। তাহলে এখানে কি বলা আছে কি, যে গুণিতকের পূর্ণ সংখ্যা হবে কত হবে, শূন্য হবে। তাহলে উত্তর কত হলো, তাহলে উত্তর হবে তোমাদের শূন্য। বুঝেছো, শূন্য হবে তোমাদের উত্তর। তাহলে চলো পরের প্রশ্ন দেখি, এখানে কি হবে, তোমাদের উত্তরটা কিন্তু শূন্য হবে। চলো পরের প্রশ্ন বলা আছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হয় জানি, আমরা জানি প্রত্যেককে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1 হয়, আর যদি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলতো তাহলে কি হবে, সংখ্যা দুটোর গুণফল বলতে। তাহলে এখানে যেহেতু বলা আছে তোমাদের পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন চলো, তাহলে 5 থেকে ড্যাশ বিয়োগ করলে এত পাবো, তাহলে 5 থেকে কত বা বিয়োগ করলে আমরা এত পাবো, এক্ষেত্রে আমরা করতে পারি যে এই রাশিটার সঙ্গে আমরা কি করব, এই রাশিটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে কত হবে, 2.172 হবে। তাহলে কত বাদ দেবো, আমরা 5 থেকে বাদ দিই, তাহলে 5 থেকে এই রাশিটা বাদ দিলে কিন্তু অবভিয়াসলি আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, 5 থেকে আমরা কি বাদ দেবো, 2.172 বাদ দেবো। তাহলে 5 থেকে যদি আমরা 5 থেকে আমরা 2.172 যদি বাদ দিই তাহলে কত হবে, তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে কত হবে, তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার শেষে দশমিক হয়, আমরা যোগ বিয়োগের সময় দশমিক সহ দশমিক বসাবো অবশ্যই, আর এদিকে ফাঁকা আছে মানে কি, আর তোমরা 3টি নিচে অঙ্ক আছে মানে 3টি শূন্য বসে দাও। এবার বিয়োগ করো, এক ধার করো, এখানে 10 থেকে 2 বাদের কত হচ্ছে 8 হচ্ছে, এখানে 9 ছিল, 9 থেকে 7 বাদের কত হচ্ছে 2 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 9 থেকে 1 বাদের কত হচ্ছে 8 হচ্ছে, দশমিক বসে দাও, এখানে 1 চলে গেছে, 4 আছে, 4 থেকে 2 বাদ কত হচ্ছে 2, 2.828 কত হচ্ছে 2.828। তাহলে পরের প্রশ্ন চলো কি আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2 এর দিকে চলে এলাম, 2 এর দিকে হয়ে গেছে, 2 এর দিকে সবগুলো প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। এবার দেখো 3 এর দিকে চলে এলাম আমরা, 3 দিকে কি বলা আছে, 3 এর দিকে বলা আছে দেখো, 3 এর দিকে বলা হচ্ছে তোমাদের, 3 একের বলা আছে কি না, 251 প্লাস 175 এর সব থেকে কাছে 10 এর গণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করে লেখো বলা আছে। এত এর সব থেকে কাছে 10 এর গণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে
হিসাব করো। তাহলে কত হবে 251 আর 175 কী করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে যোগটা করে ফেলি আমরা। তাহলে 251 প্লাস কত হচ্ছে 175, তাহলে 251 আমরা যোগ করব। 251 সঙ্গে কত যোগ করব, 175 যোগ করি আমরা। 5 এক কত হচ্ছে 6, আর 7 5 কত হচ্ছে 12, 2 হাতে 1, 2 3 আর একে 4, 426। 426 এখানে 10-এর গণিতক বলা আছে। দেখো 426-এর 10-এর গণিতক আমরা কী কী পাবো, আমরা 10-এর গণিতক আমরা পাবো। তাহলে 426-এর 10-এর গণিতক হলে 430 হবে, একদিকে কত হবে 430 হবে, আর এইদিকে হবে 10-এর গণিতক হলে 420 হবে, 420। এবার দেখো এই 426টা, এই 426 420 কাছাকাছি হবে না 430-এর কাছাকাছি হবে। দেখতে পাচ্ছি 420 আর 430-এর মাঝে থাকছে কি আছে, 425 হচ্ছে, 425। এবার দেখো 426টা কোন ভাগে পড়ছে, এদিকে ভাগে পড়বে না এদিকে ভাগে পড়বে, অবভিয়াসলি 425-এর পর 426 হচ্ছে। সুতরাং কী পাবো আমরা, এই শেষ ভাগে পাবো 425 আর 430-এর মাঝে পাবো, বা এই দিকে অংশটাই পাবো। তাহলে এক্ষেত্রে কোন দিকে থাকবে 426টা, 430-এর দিকে থাকবে না 420 দিকে থাকবে, অবভিয়াসলি আমরা বুঝতে পারছি 430-এর দিকে থাকবে। সুতরাং আমরা কি পেলাম যে 430-এর দিকে থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা 10-এর গণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করলে কি পেলাম আমরা, না 430 পেলাম। তাহলে অ্যান্সারটা কত হবে, অতএব অ্যান্সার কত হলো 430। বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে 3-এর দাগের বলা আছে, 2-এর দাগেরটা বলা আছে, কথায় লেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4 কোটি 20 লক্ষ 34,047। তাহলে কথায় লিখলে কী হবে, 4 কোটি আমরা কি লিখবো, কথায় লিখবো এইভাবে। তাহলে আমরা যদি একক দশক করে করি তাহলে অনেকটা সুবিধা হবে, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কি বলা আছে, প্রথমে বলা আছে 4 কোটি বলা আছে, 4 কোটি 20 লক্ষ 34,047, 4.7 একক। তাহলে আমরা কি লিখব, প্রথমে 4 কোটি লিখব, কত 4 কোটি 20 লক্ষ 34,047, 4-7 47, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন, এখানে পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো বলা আছে 3-এর দিকে দেখো, দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত হবে। দুটি সংখ্যার গুণফল বলা আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল এত আর একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যা কত হবে। চলো তাহলে অপর সংখ্যা বের করতে হলে গুণফল হচ্ছে, অর্থাৎ এই রাশিকে আমরা 5 দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি আমরা পাবো। তাহলে এর সূত্রটা কি আছে আমরা জানি, যে দুটি সংখ্যার গুণফল সমান একটি সংখ্যা গণিতক অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা গণিতক অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে, একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা 5 দেওয়া আছে, একটি সংখ্যা 5 গণিতক অপর সংখ্যার মানটা আমাদের বের করতে হবে। আর গুণফল কত আছে, গুণফল আছে 15,150,50,490। তাহলে দেখো, তাহলে বা অপর সংখ্যা কত হবে, তাহলে অপর সংখ্যা সমান কত হবে, অপর সংখ্যা সমান 150,50,490 বাই কত হবে 5। এবার ভাগ করো, এত বড় রাশিটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,50,50,490। তাহলে আমরা ভাগ করলে কত হবে, তাহলে 5 3
কাটাকুটি করবো, অর্থাৎ লঘিষ্ঠ আকারে 5 3 15, 5 0 0, 5 1 5, 5 0 0, আর 5 আচ্ছা 5 0 0, তারপরে হচ্ছে আবার 5 0 0 হচ্ছে, তারপরে 49, 5 9 45, আর 5 4 9 4 40, 5 8 40, কত হলো সমান 301009 কত পেলাম? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 30,10,098, 30,10,098, ঠিক আছে, 30,10,000 চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে তোমাদের 3 দাগের পরের প্রশ্ন বলা আছে, দেখো এখানে 3 দাগের 3টি প্রশ্ন হয়ে গেছে। এবার চলো পরের প্রশ্ন কি বলা আছে, 4 দাগের প্রশ্নটা, XCVII এর হিন্দু আরবিক সংখ্যার মান কত হবে? চলো হিন্দু আরবিক সংখ্যা সি ফর সেঞ্চুরি, অর্থাৎ এ আগে এক্স আছে মানে কি, তাহলে XC হলে আমরা জানি কি 90 হয়, XC হয় 90। তাহলে আমরা হিন্দু আরবিক সংখ্যাটা আমরা বের করে ফেলি। তিনের দাগের IV, অর্থাৎ চারের দাগেরটা বলেছে XCVII, অর্থাৎ এটা 1 হয় রোমান হরফে। তাহলে এখানে সি ফর জানি আমরা কি সেঞ্চুরি, অর্থাৎ 100 হয়, 100কে কত কম 10 কম, অর্থাৎ 90। তাহলে XC হলে কত হয় 90 হয়, আর ভি মানে কত 5 আর 2টা I, অর্থাৎ 7, কত হচ্ছে এই টোটাল কত হচ্ছে 7 হয়, +7 কত হচ্ছে তোমার 90, আর 7 কত হচ্ছে 97। এটা হচ্ছে তোমাদের হিন্দু আরবিক সংখ্যা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, এখানে বলা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 2,79,46,138 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? দেখো 9 এর স্থানীয় মান কত আছে, আমরা এখানে 9 এর স্থানীয় মানটা আমরা বের করবি। তাহলে 9 এর স্থানীয় মানটা আমরা বের করি। তাহলে এখানে সংখ্যাটা কি কি আছে, এখানে বলা আছে 2 কোটি বলা আছে, সংখ্যাটা হচ্ছে, সংখ্যাটা তোমাদের 2 কোটি বলা আছে, 2,79,46,138। এখানে 9 এর স্থানীয় মান, তাহলে 9 এর স্থানীয় মান কি পেলাম, স্থানীয় মান সমান 9 এখানে আছে, তাহলে 9 বসিয়ে দেবো প্রথমে। এরপরে কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে, তাহলে 5টা অঙ্ক আছে মানে কি 5টা শূন্য বসিয়ে দেবো, 1 2 3 4 5, 5টা আছে। তাহলে 5টা অঙ্ক যদি শূন্য যদি বসাই তাহলে কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কত বাদ দেবো এখানে দেখো, আচ্ছা হ্যাঁ প্রকৃত মান, তাহলে 9 এর স্থানীয় মান পেলাম কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ পেলাম, আর 9 এর প্রকৃত মান কত হবে, প্রকৃত মান সমান কত হচ্ছে 9 হবে, 9 এর প্রকৃত মান কত হচ্ছে 9। এবার বাদ দিয়ে আমরা 9টা আমরা এই দিকে লিখে দিই, সুবিধা হবে, বাদ দিয়ে পার্থক্য মানে বিয়োগ করব আমরা। তাহলে এদের পার্থক্য মানে বিয়োগ, তাহলে এখানে করো 10 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, এখানে 9 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে, আর মাঝে কতগুলো শূন্য ছিল ততগুলো 9 হবে, 1 2 3 4, 4টি 9 হবে, 9 9 9 9, এখানে 8, এক ধার চলে গেছিলো, 1 থেকে 9 থেকে 1 ধার করো, এখানে কত হচ্ছে 10, 10 থেকে 1 ধার করো, এখানে 10 হচ্ছে, এখানে 9 হচ্ছে, আবার 10 থেকে 1 ধার করো, এখানে 10 হচ্ছে, এখানে 9 থাকছে, আবার 10 থেকে 1 ধার করো, এখানে 10 হচ্ছে, এখানে 9 থাকছে, আবার 10 থেকে 1 ধার করো, এখানে কত থাকছে 10 থাকছে, এখানে 9 থাকছে। তো কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,99,991, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো এখানে মিতা 6 দাগের প্রশ্ন, মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট, মিতা তার দাদার থেকে 4 বছর ছোট, দাদার বয়স x বছর হলে, মিতার বয়স দাদার বয়সের সাহায্যে লিখে দেখাও। তাহলে এই ক্ষেত্রে আমরা, তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে দাদার বয়স কত বলা হচ্ছে, দাদার থেকে 4 বছরের ছোট বলা হচ্ছে, দাদার থেকে 4 বছরের ছোট কে মিতা, তাহলে দাদার বয়স কত হবে,
তাহলে দাদার বয়স হবে, দাদার বয়স কত বলা হচ্ছে, দাদার বয়স সমান x বছর। আর মিতার বয়স কত হবে, মিতার বয়স দাদার বয়স থেকে কত বছরের কম, 4 বছরের কম, মানে 4 বছরের ছোট, অর্থাৎ x থেকে আমরা কত 4 বাদ দেবো। তাহলে মিতার বয়স হয়ে যাবে, তাহলে মিতার বয়স কত হবে, বছর 10। তাহলে মিতার বয়স কত হলো, x - 4। তাহলে অতএব আমরা লিখতে পারি যে মিতার বয়স সমান x - 4 বছর। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলা আছে, দেখো তোমাদের 7 দাগের প্রশ্ন 3-7 মান নির্ণয় করে বলেছে 256 ভাজিতক 16 ভাজিতক 2 ভাজিতক 18 ভাজিতক 9 গুণিতক 2। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে তোমাদের মান নির্ণয় করতে বলেছে, দেখো এখানে 256 ভাজিতক 16 ভাজিতক 2 ভাজিতক 18 ভাজিতক 9 গুণিতক 2। দেখো এখানে রেখা বন্ধনী কোথায় কোথায় আছে, এখানে আছে একটা আর এখানে একটা আছে। সুতরাং আমরা কি করব, সমান রেখা বন্ধনীর কাজগুলো আগে করে নিতে হবে আমাদের, তাই না। 256 ভাজিতক আছে 16কে 2 দিয়ে ভাগ করো, কত আছে 2 × 16 8, আর ভাজিতক 18কে 9 দিয়ে ভাগ করো, কত আছে 9 × 2 = 18 2 আর গুণিতক 2। এবার দেখো ভাগ করো, 256কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে, তাহলে 8 × 3 = 24, কত আছে 256কে আমরা 8 দিয়ে প্রথমে ভাগ করব, তাহলে কত হচ্ছে 8 × 3 = 24, 1 নাম হলো 16, তাহলে 8 × 2 = 16, কত হলো সমান, তাহলে এক্ষেত্রে হলো 32। তাহলে 32 ভাজিতক 2 গুণিতক 2 সমান 32কে 2 দিয়ে ভাগ করো, 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 16, আর গুণিতক 2 সমান 16 দুগুণে কত হচ্ছে 32। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে এখানে দেখো, এখানে পরের প্রশ্ন কি বলা আছে তোমাদের 8 দাগের প্রশ্নটা ঊর্ধ্বক্রমে সাজাও বলা আছে 7/2 7/4 আর 7/5। মনে রাখবে যে কোনো ভগ্নাংশের লবগুলো যদি কোনো ভগ্নাংশের বা কোনো ভগ্নাংশের লবগুলো যদি সমান থাকে, হরগুলো যদি হরের মান যদি বাড়ে কমে, সেক্ষেত্রে কী হবে, তাহলে হরের মান বৃদ্ধি পেলে কি হয়, হরের মান বৃদ্ধি পেলে ভগ্নাংশের মান ছোট হয়, আর হরের মান কম হলে ক্ষেত্রে ভগ্নাংশের মান বড় হয়। দেখতে পাচ্ছি 7/2টা সব থেকে বড়, তার থেকে ছোট কোনটা হচ্ছে 7/4, আর তার থেকে সব থেকে ছোট হচ্ছে 7/5। বোঝা গেছে? 7/5, তাহলে এই ক্ষেত্রে সব থেকে ছোট হচ্ছে 7/5। এক্ষেত্রে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে, তাহলে কী কী মান ছিল, এখানে মানগুলো কী কী ছিল আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। 7/2 ছিল, তারপরে 7/4 ছিল, তারপরে 7/5 ছিল। তাহলে এক্ষেত্রে আমরা যদি মানের বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়, ছোট কোনটা আমরা জানি কি, লব একই থাকলে হরের মান যত বৃদ্ধি বাড়বে কিন্তু তার ভগ্নাংশের মান তত কমবে, অর্থাৎ 7/5টা সব থেকে ছোট হয়, 7/5 লেস দেন 7/4 লেস দেন 7/2, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে 7/2 আর সব থেকে ছোট হচ্ছে 7/5। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো তোমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের দেখো 9 দাগের প্রশ্নটা 3-9 চিহ্ন প্রতীকের সাহায্যে কি বলেছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা মান তৈরি করো, বলছে পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, পি এর 10 গুণ বলা আছে, পি এর 10 গুণ অর্থাৎ পি গুণিতক 10 অর্থাৎ 10p হবে। তাহলে পি এর 10 গুণ আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি যে পি এর 10 গুণ মানে কি পি গুণিতক 10, 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি মানে আমরা কি জানি যোগ, সমষ্টি মানে কি হয় যোগ, কত যোগ 7 যোগ, বুঝছে? তাহলে সমষ্টি মানে কি জানি আমরা যোগ জানি, তাহলে ইকুয়ালসটা আমরা
পি এর সঙ্গে যদি 10 গুণ করি, মনে রাখবে 10টা চল সংখ্যা আর পিটা হচ্ছে ধ্রুব সংখ্যা। এবার সবসময় কিন্তু ধ্রুব সংখ্যাটা চল সংখ্যা ধ্রুব সংখ্যা গুণ করলে ধ্রুব সংখ্যাটা প্রথমে থাকবে আর চল সংখ্যাটা পরে থাকবে। কত হবে 10p প্লাস 7, কত হলো 10p প্লাস 7 হলো। তাহলে পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। তাহলে পরের প্রশ্ন দেখো, এখানে বলা আছে 4 দিকে চলে এলাম আমরা। 4 দিকে হচ্ছে বলছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600 এর মধ্যে পুরুষ হচ্ছে এতজন এবং মহিলা হচ্ছে এতজন, তো শিশুদের সংখ্যা কত হবে হিসাব করেছি দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শহরের বলা হচ্ছে শহরের মোট জনসংখ্যা আমরা লিখতে পারি। এটা হচ্ছে তোমাদের 4 দিকের একের প্রশ্ন, 4-এর 1। তাহলে শহরের মোট জনসংখ্যা, শহরের মোট জনসংখ্যা সমান বলা হচ্ছে কত, যে শহরের মোট জনসংখ্যা 2,98,72,600, বুঝেছে, 2,98,72,600। তাহলে পুরুষ ও মহিলার মোট কত হবে, তাহলে মোট পুরুষ ও মহিলার সংখ্যা, মোট পুরুষ ও মহিলার সংখ্যা সমান, আমরা পুরুষ কত পাচ্ছি 12500,500, তাহলে কতগুলো হলো, তাহলে 3 3 6 7 8, তাহলে মহিলা কত হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 88 বলা আছে, এখান থেকে শুরু করবে 88 72435, যোগ করো কত হচ্ছে 5 0 5 3 0 3 5 4 9 2 0 2 7 0 7 8 5 13 3 হাতে 1 8 2 10 1 11 1 হাতে লাগে 1 1 2, কত হচ্ছে 2,13,72,935 জন। তাহলে মোট পুরুষ ও মহিলার সংখ্যা কত পেলাম 2,13,72,935 জন, ঠিক আছে। এবার শিশু সংখ্যা কত হবে, তাহলে মোট জনসংখ্যা থেকে যদি স্ত্রী পুরুষের সংখ্যা যদি আমরা বাদ দিই, তাহলে মোট জনসংখ্যা থেকে স্ত্রী পুরুষের মোট জনসংখ্যা বাদ দিই, তাহলে কত হবে শিশুর সংখ্যা হবে। তাহলে অতএব শিশুর সংখ্যা কত হবে, অতএব শিশুর সংখ্যা সমান কত হবে, তাহলে মোট হচ্ছে 2 কোটি ছিল মোট জনসংখ্যা 2,98,72,600 থেকে আমরা কত বাদ দেবো 2,13,72,935 বাদ দেবো, কত হচ্ছে 10 থেকে 5 বাদ দেবো, কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে 9, 9 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 6 3 9 6 হচ্ছে, তাই না 6, আর এখানে কত হচ্ছে 5 আছে, 5 থেকে 9 বাদ 15 থেকে 9 বাদ কত হচ্ছে 6, এখানে কত হচ্ছে 1 আছে, 11 থেকে 2 বাদ কত হচ্ছে 9, আবার এখানে 6 আছে, 6 16 থেকে 7 বাদ কত হচ্ছে 9, আর এখানে কত হচ্ছে, এখানে 7 আছে, 7 থেকে 3 বাদ কত হচ্ছে 4 হয়, আর এখানে কত হচ্ছে 9 থেকে 1 বাদ কত হচ্ছে 8, কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাই 84,99,665 জন শিশু। তাহলে শিশুর সংখ্যা কত হলো, তাহলে 84,99,665 জন, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে হিসাব করি। আমরা কমপক্ষে মানে এই ক্ষেত্রে কি করবে তোমরা, কমপক্ষে হলে এক্ষেত্রে তোমরা
লসাগু করবে, কম পক্ষে হলে লসাগু করবে, আর বেশিরভাগ বা বেশি পক্ষে বললে সেক্ষেত্রে গসাগু হবে। এক্ষেত্রে কম পক্ষে বলেছি, সুতরাং লসাগু করবে। 14 আর 35 তোমরা কী করবে? লসাগু করবে। তাহলে এক্ষেত্রে দেখো 14 আর 35 যদি আমরা লসাগু করি, 14 আর 35 যদি আমরা 35 যদি আমরা লসাগু করি, সেক্ষেত্রে কী হবে? 7 দুগুণে 14, 7 পাঁচে 35, কী পেলাম? অতএব 7, অতএব নির্ণেয় লসাগু সমান 7 × 2 × 5 সমান 7 5 35, প্রতিজন কত হবে? 70। কত হচ্ছে? 70 ডেসিমিটার হবে। কত হবে? তাহলে পূর্ণ সংখ্যক ঘুরবে। আর কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে? তাহলে কত হবে? এখানে উত্তরটা 70 ডেসিমিটার হবে। কত হবে? 70 ডেসিমিটার। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? 3 দাগের প্রশ্ন দেখো। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 7 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? হিসাব করে লেখো। তাহলে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে কত হচ্ছে? 175 কিগ্রা চাল লাগে। কত? 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালের কতদিন চলবে? হিসাব করো। চলো আমরা এটা কিন্তু ত্রৈরাসিক নিয়মে ত্রৈরাসিক প্লাস ঐকিক নিয়মের সাহায্যে আমরা কি গণিতটা সম্পূর্ণ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কার মান বের করতে বলা হচ্ছে আমাদেরকে? দিন সংখ্যা বের করতে বলছে। খাদ্যের পরিমাণ দিয়েছে দিনে, এখানে আচ্ছা খাদ্যের পরিমাণ আর দিন সংখ্যা দেওয়া আছে। প্রথমে দিন সংখ্যা চাইছে, তাহলে ছাত্র সংখ্যা প্রথমে কী হবে? ছাত্র সংখ্যা হবে। ছাত্র সংখ্যা, তারপরে আছে চালের পরিমাণ, চালের পরিমাণ কিগ্রাতে দেওয়া আছে, কিগ্রা, আর ছাত্র সংখ্যা জন আছে, আর তারপরে কি আছে? দিন সংখ্যা আছে। কি আছে? দিন সংখ্যা। দিন সংখ্যা বা সময় দিতে পারো, অসুবিধা নেই। চলো তাহলে প্রথমে বলা হচ্ছে কি 500 জন ছাত্রীর মিড ডে মিলের এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনে কত কিগ্রা? 175 কিগ্রা চাল লাগে। তাহলে 175 কিগ্রা 7 দিনে কত কিগ্রা চাল লাগে? 175 কিগ্রা চাল লাগে। 175 কিগ্রা চাল লাগে। বুঝেছে? তারপরে বলা আছে যে 75 কিগ্রা খরচ হয়ে গেছে। কত হচ্ছে? 75 কিগ্রা খরচ হয়ে গেছে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার 400 জন ছাত্রীর কতদিন চলবে? তাহলে 400 জন ছাত্রীর আচ্ছা 75 কিগ্রা চালটা খরচ অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি কত হবে? তাহলে 175 থেকে আমরা কত বাদ দেবো? 75 বাদ দেবো। বাদের কথা হচ্ছে 100 কেজি। 100 কেজি চালের আর কতদিন চলবে? এক্ষেত্রে আমরা সম্পর্ক একটু স্থাপন করে নিই। দেখো এক্ষেত্রে দেখো যে ছাত্র সংখ্যা দেখো দিন সংখ্যার সঙ্গে এই চালের পরিমাণ আর ছাত্র সংখ্যার তুলনা করতে হবে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি চালের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। আমরা জানি যে ছাত্র সংখ্যা স্থির রাখবো আমরা, ছাত্র সংখ্যা যদি স্থির রাখি তাহলে চালের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে চালের পরিমাণ বাড়ালে দিন সংখ্যা বাড়বে, আর চালের পরিমাণ কমলে দিন সংখ্যাও কমবে, অর্থাৎ এক্ষেত্রে সরল সম্পর্ক হচ্ছে। আবার দেখো ছাত্র সংখ্যার সঙ্গে যদি দিন সংখ্যা তুলনা করি সেক্ষেত্রে চালের পরিমাণ যদি আমরা স্থির রাখি তাহলে সেক্ষেত্রে কী হবে? ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কী হবে? বিপরীত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ ছাত্র সংখ্যা বাড়লে কিন্তু দিন সংখ্যা অলরেডি কমবে। কেননা যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য যদি থাকে বা মজুদ থাকে বা ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু ছাত্রের পরিমাণ সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক হবে? বিপরীত সম্পর্ক হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো 500 জন ছাত্রীর
125 কেজি চাল, 125 কিগ্রা চাল কতদিন চলে? 7 দিন চলে। 7 দিন চলে। তাহলে ওই 500 জন ছাত্রীর 1 কিগ্রা চাল কতদিন চলবে? না সেক্ষেত্রে কী হবে আমাদের সেক্ষেত্রে ভাগ করতে হবে, অর্থাৎ 7 বাই কত হবে? 7 বাই 175 হবে। 175 দিন চলবে। এবার দেখো, যদি আমরা একজন ছাত্রীর 1 কিগ্রা চাল কতদিন হবে? একজন ছাত্রীর 1 কিগ্রা চাল কতদিন হবে? সেক্ষেত্রে 500টা আমরা কি লিখবো? উপরে লিখবো, অর্থাৎ 7 গণিত কত হচ্ছে? 500 বাই 175। বোঝা গেছে? তারপরে দেখো, তারপরে আছে তোমাদের 400 কেজি চাল। দেখো 400 কেজি চাল, 400 জন ছাত্রীর 1 কিগ্রা চাল কতদিন হবে? নিশ্চয়ই কম দিন হবে। সেক্ষেত্রে কী হবে? 400টা কি লিখবো? নিচে লিখবো। তাহলে 7 গুণিতক 500 বাই 175 গুণিতক কত হচ্ছে? 400। ঠিক আছে? এবার আমরা আর বাকি আছে কত হবে? আর বাকি আছে 100 কিগ্রা চাল বাকি আছে। আর যদি ওই 400 জন ছাত্রীর 100 কিগ্রা চাল কতদিন চলবে? তাহলে 7 × 500 আর বাই কত হবে? 175 গুণিতক 400 উপরে গুণ করে দাও 100। বেশি দিন লাগবে। আমরা যদি কাটাকুটি করি তাহলে 500 দুটো শূন্য কাটি, 400 দুটো শূন্য কাটবো। সেক্ষেত্রে হচ্ছে আর এখানে হচ্ছে 25 সাথে 175 আর 25 4 100, 7 কেটে দাও কত হচ্ছে? আর 4 কেটে দাও কত হচ্ছে? সমান 5 দিন। কত হবে? সমান 5 দিন। তাহলে আমরা লিখতে পারি যে 400 জন ছাত্রের বাকি চালে 7 দিন চলবে। তাহলে অতএব লিখতে পারি কদিন চলবে? 400 জন ছাত্রের বাকি খাবার 5 দিন চলবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? তাহলে পরের প্রশ্ন দেখো, সরল করো বলা আছে। সরলটা করতে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে সরলটা করবো আমরা। এই সরলটা আমরা করছি। চলো দেখো, সরলটা তুলে ফেলেছি আমরা। শেষে রেখা বন্ধন দেখতে পাচ্ছি। এই দুটি সংখ্যার উপরে আছে 1/3 আর 1/6 এর মাথায় আছে। তো এর কাজটা আমরা প্রথমে করব। প্রথমে করলে এই মানগুলো আমরা তুলে ফেলবো। 1 মাইনাস তৃতীয় বন্ধনী দেবো 1/2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 মাইনাস 1/2 প্রথম বন্ধনী। তাহলে 1/2 মাইনাস কত হচ্ছে? 1/6 মাইনাস 1/3 মাইনাস 1/6 ভগ্নাংশ করবো। ভগ্নাংশ করলে 2 আর 3 এর লসাগু কত হবে? সরি 3 আর 6 লসাগু 6 হবে। 3 আর 6 লসাগু 6 হবে। তাহলে 6 হবে। আর এখানে 3 2 6, 2 একে 2 আর 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হয়। সমান কত হবে? 1/6 হবে। কত হচ্ছে? 1/6 হবে। 1/6 হবে। 1/3 সঙ্গে 1/6 যদি ভগ্নাংশ করি সেক্ষেত্রে হবে 1/6। প্রথম বন্ধনী ক্লোজ করবো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করবো, তৃতীয় বন্ধনী ক্লোজ করবো। সমান 1 মাইনাস কত হচ্ছে? তাহলে 1/2 ভাজিত কত হচ্ছে? তাহলে দ্বিতীয় বন্ধনী এখানে কি বলা আছে? 2 মাইনাস বলা আছে, তাই না? 2 মাইনাস 1/2টা এটা এর সম্পর্ক কোন সম্পর্ক? আগে এই ভগ্নাংশটা করে নিতে হবে আগে। কত লিখতে পারি? 2 মাইনাস 1/2 আর 2 আর 6 লসাগু করো। 2 আর 6 যদি লসাগু করো, 2 একে 2, 2 3 6, 3 2 6, 6 লসাগু হবে। তো সুতরাং অফ দাও এখানে, অফ। এখানে লসাগু যদি 2 আর 6 লসাগু হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? 6 হচ্ছে। আর এখানে 2 3 6, 3 একে 3, 3 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হচ্ছে? 2 হচ্ছে। 2 হচ্ছে। সুতরাং কত পেলাম আমরা? 2/6 পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করবো, তৃতীয় বন্ধনী ক্লোজ করবো। অফ মানে গুণ, জানি আমরা। গুণ করলে কী হবে? কাটাকাটি হবে। তাহলে 2 কাটাকাটি করলাম, 1/6 হলো। তাহলে ইকুয়ালস টু
1 মাইনাস দ্বিতীয় বন্ধনী 1/2 ভাজিতক, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কী থাকছে 2 মাইনাস কত 1/6 আছে 1/6, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, সমান দাও 1 মাইনাস কত হচ্ছে 1/2 ভাজিতক, তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 11/6 হচ্ছে, কত হচ্ছে 11/6, অর্থাৎ 6 দুগুণে 12 আর 11 6 দুগুণে 12, 12 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হচ্ছে 11 হচ্ছে, অর্থাৎ 11 কত হচ্ছে 6 হচ্ছে 6 হচ্ছে, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 1 মাইনাস, এবার 1/2 এখানে ভাগ থাকলে গুণ করো, পরের সংখ্যা উল্টে দাও, অর্থাৎ 6/11, তৃতীয় বন্ধনী ক্লোজ, 1 মাইনাস কত হচ্ছে 2 3 6 3 কত হচ্ছে 3 একে 3/11 কত হচ্ছে সমান 11 একে 11, 11 থেকে 3 বাদ দাও কত হচ্ছে 11 সমান কত হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 8 হচ্ছে, 8 3 11, অর্থাৎ 8/11, 8/11 এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, এইভাবে তোমরা সরলটা করবে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী লেখা আছে, পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখি আগে। পরের প্রশ্ন তোমাদের শেষ প্রশ্নটা 1 নম্বর মডেল স্কুলের শেষ প্রশ্ন দেখতে পাচ্ছি, কি বলা আছে যে মান নির্ণয় করে বলেছে 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2, তাহলে চলো এখানে এই মানটা আমরা বের করি। তাহলে তোমাদের 5 দাগের প্রশ্ন, শেষ প্রশ্নটা 4 5 বলেছে 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের সমান দাও, দেওয়ার পর দেখো এক্ষেত্রে প্রথমে বিয়োগটা করতে পারো বা প্রথমে যোগ দুটো করে নিতে পারো। দেখো প্রথমে যোগ দুটো করে নেব, তাহলে কত যোগ করব, দেখো 2.67 সঙ্গে 2.67 সঙ্গে 4.2 আমরা যোগ করি, তাহলে 7 করতে 7 হচ্ছে, আর কত হচ্ছে 6 2 কত হচ্ছে 8.42 কত হচ্ছে 6 6.87, তাহলে এই দুটো রাশি আমরা যোগ করলাম, কত হচ্ছে 6.87 হলো, 6.87 মাইনাস 3.727 বিয়োগ করবো, তাহলে 3.727, একটা অঙ্ক ফাঁকা আছে একটা ঘর, শূন্য বসে দিলাম, মাইনাস করো 10 থেকে 7 বাদ কত হচ্ছে 3, আর এখানে কত হচ্ছে 6 আছে, 6 থেকে 2 বাদ কত হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 8 থেকে 7 বাদ 1, দশমিক নামো, আর 6 থেকে 3 বাদ কত হচ্ছে 3, কত হলো সমান কত হলো 3.143, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী তোমাদের 2026 রায়মারিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের প্রথম মডেল স্কুলটা আমি আজকে তোমাদের সম্পূর্ণ সমাধান করলাম। তো আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, যদি অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, কেমন। তো আমি আজকে তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, এর পরের ক্লাসে আমি তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে 2 নম্বর মডেল স্কুল।